দেখো, আমাদের হচ্ছে গিয়ে প্রাথমিক স্টেজে হচ্ছে মোল সংখ্যাটা আমরা অন ধরলাম, তখন উৎপাদ্য জিরো থাকে। যখন বিক্রিয়াটা সম্পূর্ণ মানে শুরু না হয় তখন টোটালটাই আমাদের বিক্রিয়ক হিসাবে থাকে, উৎপাদ তখন জিরো থাকে। যখন বিক্রিয়াটা সম্পূর্ণ হওয়া শুরু করলো তখন হচ্ছে বিক্রিয়কটা কমতে থাকবে, উৎপাদটা বাড়তে থাকবে। মনে করে নিলাম বিক্রিয়কটা আলফা পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আমরা সেই অন থেকে কি আলফা বিয়োগ করব। তাহলে যতটুকু কমবে ততটুকু কি উৎপাদ হবে, তাহলে সেই আলফা পরিমাণ উৎপাদ হলো। এখন এখানে যেহেতু 2 মোল আছে সেজন্য এখানে কি টুয়াইস আলফা উৎপন্ন হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমরা এখন কেপিটা আগে নির্ণয় করব। দেখো, কেপিটা নির্ণয় করতে গেলে আমাদের যে দেখো দুইটা ভিন্ন প্রসেস, এই জন্য আমি এই উদাহরণটা দিয়েছি। কেপি যখন ক্যালকুলেশন করতে যাব তখন হচ্ছে মোট মোল সংখ্যা হিসাব করব। মোট মোল সংখ্যা, তো মোট মোল সংখ্যা হবে কি 1 - আলফা প্লাস হচ্ছে টুয়াইস আলফা, তাহলে 1 + আলফা হবে না। এখানে বিক্রিয়কে যে কয়টা উৎপাদে ফাইনাল স্টেজে একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে যে মোল সংখ্যাটা থাকবে সেই মোল সংখ্যাগুলো তুমি যোগ করবা। তাহলে 1 - আলফা প্লাস হচ্ছে টুয়াইস আলফা করলে আমরা 1 + আলফা পাই। এবং মোট চাপ পি মনে করে নিব, মনে করি মোট চাপ ইকুয়াল টু হচ্ছে পি। ওকে, এটা কিন্তু কেপির জন্য। তাহলে আমাদের হচ্ছে দেখো, আগে যখন কেসি ক্যালকুলেশনটা দেখিয়েছিলাম তখন কি করেছি, মোট মোল সংখ্যা কিন্তু যোগ করি নাই, তখন হচ্ছে একটা মোট আয়তন ধরে নিয়েছি, তারপর প্রত্যেকটা উপাদানের নিজস্ব মোল সংখ্যাটাকে তার মোট আয়তন দ্বারা ভাগ করেছি নিজস্ব ঘনমাত্রা বের করার জন্য। এটার আমি কেসিও ক্যালকুলেশন করে দেখাবো, একটু সিনসিয়ারলি খেয়াল করো। প্রত্যেকটা বিক্রিয়ার জন্য এভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখন দেখো, এখানে আছে আমরা মোট মোল সংখ্যা পেয়েছি এবং মোট চাপ পেয়েছি। তাহলে বিক্রিয়ক হিসাবে এখন প্রত্যেকটা আংশিক চাপ ক্যালকুলেশন করবা। N2O4 এর জন্য আংশিক চাপটা যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে এখন এই যে বিক্রিয়টা খেয়াল করো, এই যে আমাদের N2O4 এর নিজস্ব মোল ছিল কত, 1 - আলফা। কনসেপ্টটা হবে ওর নিজস্ব মোল ডিভাইডেড বাই টোটাল মোল ইনটু হচ্ছে মোট চাপ। তাহলে হবে কি 1 - আলফা ডিভাইডেড বাই 1 + আলফা ইনটু হচ্ছে পি। তাহলে আমরা লিখতে পারি 1 - আলফা 1 + আলফা ইনটু হচ্ছে পি। আমরা কি বুঝতে পারছি কিভাবে এটা পেয়েছি? জি স্যার। আচ্ছা, এরপর দেখো পি অফ NO2 যদি লিখো, তাহলে দেখো NO2 এর নিজস্ব মোল সংখ্যা ছিল কত, টুয়াইস আলফা। তাহলে হবে কি টুয়াইস আলফা ডিভাইডেড বাই 1 + আলফা। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে যদি লিখি টুয়াইস আলফা 1 + আলফা ইন্টু হচ্ছে মোট চাপ। আমরা দুটোর আংশিক চাপ বের করাটা তো বুঝতে পেরেছি নাকি? এখন দেখো ওই বিক্রিয়াটার জন্য কেপি ইকুয়াল টু কী ছিল, পি অফ নাইট্রোজেন ডাইঅক্সাইড তার হোল স্কোয়ার পি অফ N2O4। এখন দেখো এদের মানগুলো বসিয়ে দাও। পি অফ NO2 এর মান কি, এটা এটা এখানে বসিয়ে দাও, টুয়াইস আলফা ডিভাইডেড ওয়ান বাই ওয়ান মাইনাস প্লাস আলফা আলফা, হ্যাঁ। ইন্টু পি তার হোল স্কোয়ার। আর পি অফ N2O4 এর মান কোনটা, এটা 1 - আলফা ইন্টু হচ্ছে পি ডিভাইডেড বাই কি 1 + আলফা। তাহলে দেখো এখানে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার 1 + আলফা তার হোল স্কোয়ার ইন্টু কি 1 + আলফা উপরে উঠে যায়, আর কি থাকে 1 - আলফা ইন্টু হচ্ছে কি পি। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা জি বলো। স্যার। ওকে, তাহলে দেখো আমাদের এখন কি হয়, একটা পি কাটা যায়, এখানে একটা পি আছে এখানে দুইটা পি আছে। তাহলে দেখো আমরা একটা পি কাটা যায়, একটা পি থাকে। এখানে দেখো 1 + আলফা আছে, নিচে আসি 1 + আলফা হোল স্কোয়ার। তাহলে একটা আলফা কাটা যায়, একটা 1 + আলফা থাকে, আর কি 1 - আলফা থাকে। এখন এখানে কি হলো দেখো, এ প্লাস বি ইন্টু A - বি, ওয়ান তাহলে 1 - মাইনাস আলফা আলফা স্কোয়ার। স্কোয়ার। তাহলে দেখো 4 আলফা স্কোয়ার পি পাইলাম, এই বিক্রিয়াটার কেপি এর সমীকরণ। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এখন এই বিক্রিয়াটার কেসিটাও যদি আমরা ক্যালকুলেশনে যাই তখন দেখো কিভাবে করব। এখানে কেসিটা তোমার বইতে দেখায়নি, আমি এট টাইম কেসিটাও ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো N2O4 একে বিয়োজিত করে তুমি NO2 পেয়েছো। এখন আমরা কি করতেছি, কেসি নির্ণয় করতেছি। তুমি দেখো যখন হচ্ছে ভিন্ন হবে তখন কেসির এখানে এখানে কেপি এর জন্য যে সমীকরণটা পেয়েছো কেসির জন্য এটা কিন্তু তুমি পাবা না। এখন দেখো এখানে প্রাথমিক অবস্থায় 0, আমরা এখানে 1 ধরলাম, আর এটা কত 0। এটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর এখানে হবে কি 1 - আলফা, এখানে হবে কি টুয়াইস আলফা।
তাহলে যখন আমরা কেসি নির্ণয় করি তখন আমরা কি মোট আয়তনটা মনে করে নেই, মোট আয়তনটা রিলেটেড, তখন আয়তনটাকে ভি ধরে নেই। এরপরে দেখো N2O4 এর ঘনমাত্রা যদি বের করতে যাই তাহলে হবে কি ওর নিজস্ব মোল সংখ্যা 1 মাইনাস আলফা মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি, ডিভাইডেড বাই ভি, আর NO2 এর মোল সংখ্যা যদি বের করতে যাই টয়েজ আলফা ডিভাইডেড টুয়াইস বাই ভি আলফা হবে। ডিভাইডেড বাই ভি। এখন হচ্ছে কেসি ইকুয়াল টু হচ্ছে NO2 তার হোল স্কোয়ার আর হবে কি N2O4 এর ঘনমাত্রা। তাহলে দেখো NO2 আমরা কত পেয়েছি, টয়েজ আলফা ডিভাইডেড বাই ভি তার হোল স্কোয়ার হবে, আর এখানে কি হবে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি হবে। তাহলে এখন দেখো উপরে আমাদের কি হয় 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 4 ভি আলফা স্কোয়ার স্কয়ার 1 মাইনাস আলফা ডিভাইড ভি, তাহলে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি 1 মাইনাস আলফা, একটা ভি কাটা যায়, তো উপরে দেখো 4 আলফা স্কোয়ার থাকে আর নিচে থাকে কি 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে দেখো কেপি এর যে সমীকরণ পেয়েছো আর কেসি এর যে সমীকরণ পেয়েছো দুইটা কি এক হয়েছে? দুইটা কিন্তু না, এক স্যার। হয়নি। তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমরা তখনই ওই যে কেপি ইকুয়াল টু কেসি লিখতে পারবো যখন ডেলেন এর মানটা 0 হবে, তখনই লিখতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা লিখতে পারবো না। আমরা কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এরকম হচ্ছে আমাদের হচ্ছে যে কোনো বিক্রিয়ার জন্য আমরা এই সমীকরণগুলো বের করতে পারবো নাকি? পারবো না? স্যার প্রথম উদাহরণটা দিছিলেন না, ওই পেজটা একটু যাবেন। এটা জি স্যার। স্যার এখানে যে আপনি টি ইকুয়াল টি, সেক্ষেত্রে এ মানে বিক্রিয়ক থেকে এক্স পরিমাণ কম হলে মানে এ থেকে যদি এক্স পরিমাণ কমে যায় তাহলে বি থেকেও এক্স পরিমাণ কমে যাবে। হ্যাঁ, এটা কারণ তো উপরে উৎপাদ্য বিক্রিয়ায় দুইটা দুইটাই শোনো আমি বলি, এক মোল। দুইটা তো একাত্রিত হয়, যখন উৎপাদ্য এক্সই হয়েছে, এটা হচ্ছে উৎপাদের পরিমাণ এক্স, তাহলে এই যে হাইড্রোজেন আয়োডিন মিলে তো উৎপাদটা হয়েছে, সে উৎপাদের পরিমাণটা এক্স ধরা হয়েছে, তাই না? এক্স ধরা হয়েছে, তাহলে এখান থেকে এক্স পরিমাণ কমবে, এখান থেকে এক্স পরিমাণ কমবে। স্যার সেটা তো ওইখানে হাইড্রোজেনও এক মোল, আর মানে বাম পাশে আয়োডিনও এক মোল, এই জন্য মানে এক্স পরিমাণটা কমছে না। হ্যাঁ। মানে আমি বলতে চাইছি যে অ্যামোনিয়ার বিক্রিয়ার ক্ষেত্রে তো মানে 2 মোল থাকে। সেক্ষেত্রে কিভাবে হবে দেখো, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এখান থেকে হচ্ছে 2 মোল NH3। তো এখানে প্রাথমিক স্টেজে দেখো টি ইকুয়াল টু যখন 0 তখন এটা 1, এটা 3, এটা হচ্ছে কি 0। যখন টি ইকুয়াল টু টি হবে এখানে 1 মাইনাস আলফা হবে, আর এখানে হবে 3 মাইনাস থ্রাইজ আলফা। 1 মোল থেকে আলফা পরিমাণ কমবে, 3 মোল থেকে থ্রাইজ আলফা পরিমাণ কমবে, আর এখানে উৎপন্ন হবে টয়েজ আলফা। বুঝছো বিষয়টা? আচ্ছা স্যার, বুঝছি। এখন তুমি চাইলে এটাকে তুমি কিন্তু এভাবেও লিখতে পারো 3 ইন্টু 1 মাইনাস আলফা কমন নিয়ে, এটা তোমার ইচ্ছা। এটা যে লিখতেই হবে এটা আমি বলছি না, এটা তোমার ইচ্ছা। বুঝছো বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝতে স্যার। পারছি। হ্যাঁ বলো। আমার একটু কনফিউশন ছিল স্যার, এখানে কি আলফাই ধরা লাগবে? না, যখন তুমি এক্স মানে ওয়াই টার্মের ওয়াই যা ইচ্ছা তাই ধরো, প্রবলেম নাই, কিন্তু আসলে আলফাটা ধরে ম্যাক্সিমাম জায়গায়, তুমি দেখবা এর কোনো বাধ্যবাধকতা নেই, আলফাটাই ধরা হয়, কিন্তু তুমি এক্স ওয়াই জেড হাবি জাবি যা ইচ্ছা তাই ধরতে পারো, নো প্রবলেম। পারবো ইনশাল্লাহ। জি স্যার। ওকে, এরপরে দেখো আমাদের হচ্ছে 3 নাম্বার এবং 4 নাম্বার বইতে যে তোমার উদাহরণ দেওয়া আছে সেখানে আমাদের ফাইনালি একটা জিনিস একটু কনফিউশন লাগতে পারে তোমাদের, সেই জিনিসটা একটু আমি ক্লিয়ার করি। 3 নাম্বারের ক্ষেত্রে তুমি এরকম একটা জিনিস পাবা, কেপি ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার পি আর 1 মাইনাস আলফা স্কোয়ার, এরকম একটা তুমি টার্ম পাবা। এখন তুমি খেয়াল করো এই 1 মাইনাস আলফা, আলফাটা হচ্ছে কি বিয়োজন মাত্রা, এই আলফার পরিমাণটা এত ক্ষুদ্র ধরা হয়, তোমার লেখা আছে আলফা লেস দ্যান 1, মানে কি অনের থেকে অনেক বেশি ছোট, তার উপরে যদি আবার থাকে স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে তো সেটা আরও অনেক ক্ষুদ্র হয়ে যায়। তাহলে 1 মাইনাস আলফা এটা হচ্ছে কি মানে অলমোস্ট হচ্ছে 0 ধরা যায়, 1 মাইনাস আলফা স্কোয়ার সর্বসম 1 ধরা যায়, কারণ এই 1 থেকে তুমি দেখো 1 থেকে 0.00001 যদি বাদ দাও তাহলে অলমোস্ট কি 1ই থাকে না? বুঝছো বিষয়টা? তাহলে আমরা এখানে লিখতে পারি কি
আলফা স্কোয়ার পি, কারণ এই টোটালটার পরিবর্তে যদি আমরা ওয়ান লিখি, ওয়ান মাইনাস আলফা স্কোয়ারের পরিবর্তে যদি আমরা ওয়ান ধরতে পারি, তাহলে কি কেপি ইকল টু কী লিখতে পারি, কেপি ইকল টু হচ্ছে আলফা স্কোয়ার পি লিখতে পারি। বুঝছি কিনা বলো? আর কত পাটিটা? এইটা ওইটারই, ওই যে আমরা হচ্ছে গিয়ে 3 নাম্বার বিয়োজন মাত্রা, পিসিএল 5-এর বিয়োজন, 402 পৃষ্ঠায়, পরের পৃষ্ঠায়। জাস্ট আমি সমীকরণটা প্রতিপাদন করি, ওরা সমীকরণ এইটা পেয়েছে, তারপরে একটু কাজ করছে, ওই কাজটা তোমার একটু বুঝতে অসুবিধা হইতে পারে, সেই জায়গাটা আমি বুঝাচ্ছি। যে ওখানে হয়েছে কি 1 মাইনাস আলফা স্কোয়ার, তো আলফার মানটা যদি 1-এর থেকে অনেক ছোট হয়, দেখো বলছে কি আলফা লেস দ্যান 1, মানে আলফার মানটা যদি 1-এর তুলনায় অনেক বেশি ছোট হয়, তখন 1 মাইনাস আলফা স্কোয়ারের পরিবর্তে তুমি 1 ধরতে পারো। 1 মাইনাস আলফা স্কোয়ার সর্বসম হচ্ছে 1। ওকে, তাহলে দেখো সেক্ষেত্রে আমাদের কেপি ইকল টু কি আলফা স্কোয়ার পি হয়। এখন আমরা আলফা স্কোয়ার পি ইকল টু যদি কেপি লিখি, আলফা স্কোয়ার ইকল টু কি কেপি ইন্টু হচ্ছে কি 1/p, তাহলে দেখো এইটা কি আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, আলফা ইকল টু কি হয় কেপি ইন্টু হচ্ছে 1/√p, তাহলে এটা তো আমাদের ধ্রুবক, তার এর পরিবর্তে কি হয় আমার আলফার সমানুপাতিক এখন একরকম হয়ে যাবে, আনে √p, এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে দেখো √p কি আমাদের চাপ, তো আলফার সাথে আলফা মানে বিয়োজন মাত্রা হচ্ছে চাপের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পেরেছো? তাহলে বিয়োজন মাত্রাটা ওখানে বলা আছে, দেখো চাপ যত বাড়বে বিয়োজন মাত্রা তত কি হবে, কমবে, চাপ যত কমবে বিয়োজন মাত্রা তত বাড়বে। বুঝতে পারছো সম্পর্কটা? জি স্যার। পরেরটার ক্ষেত্রে ওরকমই উদাহরণটা দেওয়া আছে। সো আজকে তোমরা বাসায় এগুলোই শিখবা। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আমাদের কেপিকেসির থিওরিটিক্যাল কনসেপ্ট অলমোস্ট সবই শেখানো হয়েছে। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা অঙ্কে চলে যাব, ম্যাথমেটিক্যাল পার্টে চলে যাব। এগুলো ম্যাথমেটিক্যালের মতোই, কিন্তু এগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্স করি নাই, আমরা জাস্ট হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়া থেকে কেপিকেসিটা ক্যালকুলেশন করেছি। বাট নেক্সট দিন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যালি আমরা শিখব। আমরা কি আজকে ক্লাস বুঝতে পেরেছি? জি স্যার। সমস্যা আছে স্যার কোনো? আমাদের যদি অফলাইনে যায় তাহলে টাইমটা কি হবে, মানে কোন সময়? এটা আসলে টোটালটাই মেহেদি স্যার জানেন। এটা আসলে আমার কিছু বলার নেই, এখানে টোটালটাই মেহেদি স্যার জানে। আর